তোমাদের যে সিলেবাস ছিল এর মধ্যে হচ্ছে আমরা এই এই পার্টটা যেটা বায়ু দূষণ এটার কিন্তু চারটাই হচ্ছে পড়াইছি। এন্ড এখান থেকে তাপমাত্রাও তাপ পড়াইছি, একটু বাকি আছে ওটা শেষ করব। এন্ড দেন হচ্ছে আজকে চ্যাপ্টার 1 ধরবো। তারপর শুধু এটা বাকি, এই তিনটা চ্যাপ্টার বাকি থাকবে। তো আর 4টা ক্লাস লাগবে আই গেস, তারপর হচ্ছে আর কি ফুল সিলেবাস শেষ হয়ে যাবে। তো তোমাদের এই পর্যন্ত যা পড়াইছি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারো, না হলে হচ্ছে আমরা ক্লাসটা স্টার্ট করি। কারো কোনো কোয়েশ্চেন আছে এই যে এই এই 2 থেকে, এই পুরো পার্ট থেকে, অথবা তাপমাত্রা তাপ থেকে? আচ্ছা, আই গেস নাই। তো আমরা হচ্ছে আজকে যে লেসন প্ল্যান দরকার নাই। আচ্ছা ওয়েট, বুকটা ওপেন করি। সরি, আমার ট্যাবটা ক্লোজ হয়ে গেছিল। আচ্ছা স্টার্ট করি, হ্যাঁ। স্ক্রিন দেখা যাচ্ছে? না, স্ক্রিন হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে আগে ওই যে তাপের যে চ্যাপ্টারটা ওইটার লাস্টের একটু পার্ট হচ্ছে বাকি রয়ে গেছে, তো ওইটা শেষ করে দেন আমরা চ্যাপ্টার 1 আজকেই স্টার্ট করব। ঠিক আছে? তো আমরা হচ্ছে লাস্ট হচ্ছে যেটা পড়ছিলাম সেটা হলো পদার্থের অবস্থার পরিবর্তন। আর এই গ্রাফটা কিন্তু আমি তোমাদের পুরোপুরি বুঝাইছিলাম ও লাস্ট ক্লাসে, তোমাদের মনে আছে কিনা, যে এখানে গলন হচ্ছে, সুপ্ত তাপ কাজ করতেছে, তারপর এই পার্টেও সুপ্ত তাপ কাজ করতেছে যখন তাপমাত্রা বাড়তেছে না। এই জিনিসগুলো কি তোমাদের মনে আছে? জি ম্যাম। তারপরে আমরা দেখেছিলাম যে ওই যে বরফ গলার মানে গলতে যে তাপ লাগে, এই যে শুধু বরফ গলাতে প্রয়োজনীয় তাপের ক্ষেত্রে আমরা হচ্ছে এম ইন্টু হচ্ছে সুপ্ত তাপটা গুণ দিচ্ছি, আর হচ্ছে যখন আমরা তাপমাত্রা বৃদ্ধি করতে মানে T1 থেকে T2 তাপমাত্রায় যাওয়ার জন্য যে পরিমাণ তাপ নিচ্ছে প্রয়োজনীয় তাপ, ওইটা হচ্ছে MS T2 - T1, এই ফর্মুলা দিয়ে বের করতাম। তো এইটার এটা রিলেটেড হচ্ছে একটা তাপগতিবিদ্যার যে ক্যালোরিমেট্রিক যে নিয়ম, সেটা হচ্ছে মোট গৃহীত তাপ আর হচ্ছে মোট বর্জিত তাপ সমান হবে। ওই জিনিসটা রিলেটেড কিছু ম্যাথ আমার করানো হয় নাই, ওইটাই করাবো আজকে। যেমন এখানে দেখো, তো ক্যালোরিমিতির সূত্র কি? ক্যালোরিমিতির সূত্র হচ্ছে, একটা মিনিট, পেনটা কাজ করতেছে না। আচ্ছা, ক্যালোরিমিতির যে সূত্র সেটা কি বলেছে, যে মোট গৃহীত তাপ ইজ ইকুয়াল টু মোট বর্জিত তাপ। মানে একটা বস্তু যে পরিমাণ তাপ হারাবে ঠিক সেই পরিমাণ তাপই আরেকটা বস্তু গ্রহণ করবে। তো ওই রিলেটেড একটা ম্যাথ হচ্ছে আমার এখানে আছে। এইটা এখানে কি বলেছে, এখানে বলেছে যে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 খণ্ড তামার তাপ 1 কেজি, তামার খণ্ডটিকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 800 গ্রাম পানিতে ছেড়ে দেওয়ার পর মিশ্রণের তাপমাত্রা পাওয়া গেল 30 ডিগ্রি সেলসিয়াস। তো পানি রাখা তামার তাপ পাত্রের ভর 200 গ্রাম এবং তামার আপেক্ষিক তাপ 400 জুল/কেজি/কেলভিন হলে উক্ত তথ্যগুলো ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে কি? এটা গাণিতিক বিশ্লেষণ চাইছে। তো এই ম্যাথটা তাহলে আমার কি হিসাব করতে হবে, যে আমার দেখতে হবে মোট গৃহীত তাপ কত, মোট বর্জিত তাপ কত, এন্ড দেখতে হবে যে এটা কি ইকুয়াল হয়েছে কিনা। যদি ইকুয়াল হয়
তাহলে ক্যালোরিমিতির মূলনীতিকে এটা সমর্থন করবে। তো আমাকে এখান থেকে কে বলতে পারবে যে এখানে তাপ ছাড়বে কোন বস্তু আর হচ্ছে তাপ গ্রহণ করবে কোন বস্তু? ম্যাম পানি তাপ গ্রহণ করবে। হ্যাঁ, পানি হচ্ছে পানি অ্যাকচুয়ালি তাপ গ্রহণ করবে না। এখানে দেখো 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা কি তামার তামার একটা আছে, এক খণ্ড তামার মানে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক খণ্ড তামার তাপ, এটা কি লিখছে তো কেমন আচ্ছা, তামার একটা খণ্ড বুঝাইছে, তামার ভর আর কি। তারপর বলছে ওই খণ্ডটিকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 800 গ্রাম পানিতে ছেড়ে দিচ্ছে। তো পানি, এটা হচ্ছে আমার তামার খণ্ডটা হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আর তোমার পানি হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন বলো কে হচ্ছে তাপ ছাড়বে? তামার খণ্ড তাপ ছাড়বে, বিকজ ওর টেম্পারেচার বেশি। তামার তাপ ছাড়বে হ্যাঁ, তামার খণ্ড তাপ আর ছাড়বে, পানি হচ্ছে তাপ নিবে। নিবে। রাইট। আচ্ছা, তো এখন পানি রাখার তামার পাত্রের ভরও একটা জিনিস আছে, মানে এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করতেছে। যখন আমার পানি আছে, পানি হচ্ছে গিয়ে আমার এই একটা পানিটাও একটা তামার পাত্রে আছে, ঠিক আছে? পানিও হচ্ছে আমার একটা তামার পাত্রের মধ্যে আছে। তো যখন আমি শুধু পানি রাখছি, তখন এই পাত্র প্লাস পানি এই দুইটা টেম্পারেচারই হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তো এটা হচ্ছে তাপ গ্রহণ করে কি করছে, এরা হচ্ছে কত ডিগ্রিতে গেছে, মিশ্রণ পাইছে 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই যে তামার বাটি প্লাস পানি দুইজনে কিন্তু তাপ নিবে, শুধু পানি একা তাপ নিবে না। এতটুকু কি বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে বুঝতে পারছি। তাহলে মোট গৃহীত তাপ যেটা, মোট গৃহীত তাপ কে কে নিবে? মোট গৃহীত তাপ নিবে হলো, এটা নিবে হচ্ছে পানি প্লাস পাত্র। তো এখন পানি কতটুকু নিল? পানি নিচে হচ্ছে আমার পানির ভর কত? পানির ভর হচ্ছে এই যে 800 গ্রাম, ঠিক আছে? তার মানে পানির ভর আমরা আগে যা যা গিভেন আছে ওটাকে এই পাশে একটু লিখে নিই, যে পানির ভর আমরা দিই এম অফ ওয়াটার, দ্যাট ইজ 800 গ্রাম, মানে হচ্ছে 0.8 কেজি। আচ্ছা, তারপরে হচ্ছে তামার পাত্রের ভর, এটাকে আমরা দেই হচ্ছে এম পট, এটা হচ্ছে আমার দিচ্ছে 200 গ্রাম, মানে 0.2 কেজি। আচ্ছা, এরপরে এদের হচ্ছে দুইটারই তাপমাত্রা কি ছিল? ইনিশিয়াল তাপমাত্রা সেম ছিল, সেটা হলো কত ছিল ওদের তাপমাত্রা? 20 ডিগ্রি সেলসিয়াস, মানে কত ক্যালভিন? 273 প্লাস 20 মানে 293 ক্যালভিন। আর ওদের টেম্পারেচার চেঞ্জ হয়ে কত হয়েছে? 30 ডিগ্রি হয়েছে দুইজনেরই। তাহলে T2 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, 273 প্লাস 30 মানে 303 ক্যালভিন। আচ্ছা, এতটুকু গেল। তো কি কিছু বলতে চাচ্ছো? আচ্ছা, এস অফ কপার, তামার তাপ আপেক্ষিক তাপ বলেছে 400 জুল কেজি। আর হচ্ছে পানির আপেক্ষিক তাপ আমরা কি জানি? 1000, সরি কি বলতেছি, 4200। এটা কি জানি সবাই পানির আপেক্ষিক তাপ? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে। তো আমার এই গিভেন ইনফরমেশন গুলো লাগবে যার মোট গৃহীত তাপ বের করতে। তাহলে মোট গৃহীত তাপকে আমি দেই Q1। তো এই Q1টা কি হবে? mass of water into আপেক্ষিক তাপ of water into T2 minus T1 plus mass of pot, আপেক্ষিক তাপ মানে পটটা তো কপারের, রাইট? তো এটা হচ্ছে আমার কপারেরটা ইউজ করব, T2 minus T1। তো এখান থেকে আমি হচ্ছে যদি ভ্যালু গুলা বসাই, আমার এটা হচ্ছে 0.8। আমি এখানে চাইলে একটু T2 মাইনাস T1টা কমন নিতে পারি, যেহেতু এটা দুইটার ক্ষেত্রে সেম। তাহলে থাকতেছে এরকম আর কি, MWSW
প্লাস এমপিএসসি। এটা একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য আর কি। তাহলে T2 মাইনাস T1 কত? T2 হচ্ছে আমার 303 মাইনাস 293, আর এখানে আসতেছে হচ্ছে 0.8 ইন্টু 4200 প্লাস 0.2 ইন্টু 400। এটা কত আসে একটু আমাকে জানাও তো কেউ। এটা 0.8 ঠিকঠাক জানাও, আমার কাছে কিন্তু ক্যালকুলেটরটা এখন সাথে নাই। এইটার রেজাল্ট কত আসে? কেউ কি করছো? ম্যাম ক্যালকুলেটর করছে ম্যাম। আচ্ছা, আমার হিসাবে এটা আসতেছে হলো 34.4 কিলো জুল। ঠিক আছে, মানে বলতে হ্যাঁ 34.4 কিলো জুল। তারপরে এখন আমি এখন মেজার করব বর্জিত তাপ। বর্জিত তাপের ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে কি কি লাগবে? বর্জিত তাপ হচ্ছে 1 কেজির যে আমার তামাক সেটা। তো ও ছিল কত? T1 ছিল হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস। ও পরে চেঞ্জ হয়ে কত হয়েছে? সবার মিক্স টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এখন ওর ভর হচ্ছে গিয়ে এম অফ কপার হচ্ছে গিয়ে 1 কেজি। আর হলো আমার এস অফ কপার তো এখানে দেওয়া আছে 400 জুল পার কেজি পার ক্যালভিন। তো এটা এখন করে দেখি যে মোট বর্জিত তাপ যেটা, এটাকে আমি Q2 বর্জিত তাপ, এটা হবে হচ্ছে 1 × 400। আচ্ছা আগে ফর্মুলাটা একটু লিখে নিই। MSC এখানে হচ্ছে আমার T1 মাইনাস T2, মানে বড়টা মাইনাস ছোটটা আর কি। আর হচ্ছে ইন্টু তোমার 70 - 30, এখানে একটা জিরো বেশি। তো এটা কত হয়? 400 × 40, ম্যাম 16,000। 16,000 হচ্ছে। তো এটা তো অ্যাকচুয়ালি তাহলে কি ক্যালোরিমেট্রিক মূলনীতিকে মানতেছে? না ম্যাম, না, মিলছে না। মানতেছে না। তো এভাবে করে যদি মিলতো তাহলে আমরা বলতে পারতাম যে ক্যালোরিমেট্রির মূলনীতিকে সমর্থন করতেছে। ওকে, আচ্ছা এরপরে আরেকটা, যদি এই এই চ্যাপ্টার আর কোনো ম্যাথ, ও এরপরে হচ্ছে জুলের যে পরীক্ষাটা ওইটার এক্সপ্লেনেশনটা আসে। আম, আচ্ছা, তো এখানে বিজ্ঞানী জুলের যে পরীক্ষা করছে, উনি যেটা করছে যে তোমার ফার্স্টে এটা হচ্ছে একটা উনি হচ্ছে একটা তোমার কন্টেইনারের মধ্যে পানি নিছে, এন্ড একটা পুলির সাহায্যে একটা বস্তুকে হচ্ছে, এই যে এখানে আমরা আগে পড়ি দেখো যে আহ তোমার কোথেকে এই অধ্যায়ে আমরা ক্যালোরিমেট্রিক মূলনীতিটি জেনেছি এবং তাপমাত্রা এবং আপেক্ষিক তাপের সাহায্যে তাপ পরিমাপ করতে শিখেছি। তো আমরা আগের অধ্যায়ে বিভব শক্তি নির্ণয়ের গাণিতিক রাশিমালা মানে উনি মেইনলি হচ্ছে বিভব শক্তিকে কিভাবে তাপে রূপান্তর করা যায় এইটার একটা পরীক্ষা করছিল। তো এখানে কি করছে, এখানে পুলির মাধ্যমে রোলারের প্যাটার্ন একটা দড়িতে আটকানো ভরটিকে অভিকর্ষের প্রভাবে নামতে থাকে। এর সময় প্যাচ খোলার সঙ্গে সঙ্গে রোলারটি ঘুরতে থাকে এবং এর সঙ্গে আটকানো এক চাকাকে ঘোরাতে থাকে। পানিতে ডোবানো চাকাটি পানিকে আলোড়িত করে এবং উত্তপ্ত করে। তো একটি থার্মোমিটারের মাধ্যমে পানির তাপমাত্রা পরিবর্তন পরিমাপ করে উৎপন্ন তাপের পরিমাণ হিসাব করা যায়। তো এখানে যেটা করে মেইনলি, যখন এই পুলির উপর বস্তুটা একটা হাইটে থাকে, তাই না? তো যখন একটা বস্তু হাইটে থাকে, একটা উচ্চতায় থাকে, তাহলে ওর উপর একটা বিভব শক্তি কাজ করে না, mgh পরিমাণ। তো ও যখন একটা উচ্চতায় থাকে তখন হচ্ছে এই এই বস্তুটার উপরে একটা mgh বিভব শক্তি জমা থাকে।
তো ও যখন আস্তে আস্তে নিচে নামতে থাকে, এই বিভব শক্তিটাই হচ্ছে এখানে একটা, বলতে গেলে এটার ভিতরে যে পানি থাকে ওইখানে হচ্ছে পানির মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি করে, একটা গতি শক্তির সৃষ্টি করে। তো এইখানে যে শক্তিটা আছে ওইটা হচ্ছে পানির টেম্পারেচার বাড়ায়। পানির টেম্পারেচার বাড়ায় কেমনে? কারণ ওর বিভব শক্তিটা এখানে তাপে কিছু রূপান্তর হচ্ছে। ঠিক আছে, এখানে হচ্ছে যে অন্যদিকে ভরটি কতটুকু নিচে নেমেছে সেখান থেকে কতটুকু বিভব শক্তি কাজে রূপান্তরিত হয়েছে সেটি বের করা যায়। মানে ভরটা তো তোমার এখানে mgh আছে তাই না, এই উচ্চতায় ধরো তোমার এটা এতটুকু নামলো, ধরো এটা হচ্ছে h1 আর এটা হচ্ছে h2, তাহলে প্রথম আমার বিভব শক্তি ছিল mgh1 আর পরে আমার নেমে হইলো mgh2, তাহলে আমার এখানে কাজে রূপান্তর হয়েছে কোনটা? এটা থেকে এটা মাইনাস দিলে যতটুকু পাবো অতটুকু তো কাজে রূপান্তর হয়েছে, রাইট? কি বুঝতে পারছো কি বলতে চাইলাম? এন্ড এই কাজের পরিমাণটা যেটা হবে ওইটাই হচ্ছে একটা হিট, আসলে মানে কাজের একক তো জুল আর তাপের একক জুল। তো ওই হিটটাই হচ্ছে তোমার এই ভিতরের পানির তাপমাত্রাটাকে বাড়াইছে। ওই কিউ আবার আমরা ms T2 - T1 দিয়ে বের করতে পারবো। আর আমরা দেখবো যে এই পার্থক্য যেটা ওইটাই হচ্ছে এই কিউ এর সমান হয়ে যাবে। এটা কি তোমরা বুঝতে পারছো জুলের পরীক্ষাটা? হ্যালো? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেখো তাইলে হচ্ছে আরেকটু ক্লিয়ার হবা। এখানে বলেছে যে জুলের পরীক্ষণে আবদ্ধ পাত্রের ভেতর 310 কেলভিন তাপমাত্রায় 100 গ্রাম পানি নেওয়া হলো। এরপর রোলারের সঙ্গে দড়িতে বাঁধা 50 কেজি ভর 3 মিটার নামানোর ফলে সৃষ্ট আলোড়নের পর পানির তাপমাত্রা কত হবে? তো এখন তোমার এখানে ও 3 মিটার যে নামাইছে, 3 মিটার হচ্ছে নামাইলে এখানে বিভব শক্তি যতটুকু কমছে ওই পরিমাণই তো হচ্ছে তোমার পানিটা তাপ পাইছে। তোমরা কি এই জিনিসটা ধরতে পারতেছো? মানে এই যে যখন একটা বস্তু এরকম ঝুলানো আছে, এটা ধর আমার গ্রাউন্ডটা, তো এখানে ও যখন এখানে ছিল ওর একটা বিভব শক্তি ছিল, আর ও তখন ও যে পরিমাণ নিচে নামবে, ধরো 3 মিটার নিচে নামছে, তাহলে এই পরিমাণ বিভব শক্তি সে হারাবে, ধর EP2 পরিমাণ হারাবে। আর যেটা হারাবে ওইটাই হচ্ছে আবার এই পানিটা নিবে। তো পানি হচ্ছে নিয়ে তোমার এই ms মানে যতটুকু পানির ভর, পানির আপেক্ষিক তাপ, এই ইপি পরিমাণটাই হচ্ছে আসলে তাপ হিসাবে যাবে হারানো বিভব শক্তিটা। এন্ড দেন ওটার টেম্পারেচার কে ধরো আগে ছিল T1, তো T2 বানায় ফেলবে, তো T2 - T1। এই জিনিসটাকে বুঝতে পারতেছো যে বিভব মানে হারানো বিভব শক্তিটাই পানির গৃহীত তাপ হিসাবে কাজ করবে। এতটুকু বুঝছো তোমরা? জি ম্যাম। তাহলে এখানে যেটা করলো যে ফার্স্টে হচ্ছে তোমার কি বলছে যে আমার এখানে তোমার যে এরপর যখন আমার তাহলে এখানে বলছে যে আমার T1 দিয়ে দিচ্ছে, যে T1 বলছে 310 কেলভিন ছিল, আর পানি যতটুকু ছিল ওইটাও বলে দিচ্ছে 0.1 কেজি। তারপর বলছে রোলারের সঙ্গে বাঁধা অবজেক্টটার ভর হচ্ছে আমার, এটাকে আমি M2 বলি, সেটা হচ্ছে 50 কেজি, আর ওখানে হচ্ছে আমার নামাইছি H হচ্ছে 3 মিটার। তো আমি এখানে কতটুকু বিভব শক্তি হারাইলাম? সেটা হচ্ছে mgh, এটা আমার হারানো বিভব শক্তি। তো এখানে m হচ্ছে আমার বস্তুটার অবজেক্টটার ভর 50, g হচ্ছে 9.8, আর h হচ্ছে আমার 3 মিটার। তো এটা যেটা এই যে এখানে করছে, তো এটা আসতেছে 1470 জুল। তো এটা হচ্ছে এতটুকু বিভব শক্তি হ্রাস পাইছে। এখন এই যে বিভব শক্তি হ্রাস পাইছে এটাই তো পানির তাপ হিসাবে পাবে, কিউ হিসাবে পাবে। তো এখন আলোড়নের পর যদি পানির তাপমাত্রা T2 হয় তাহলে কিউ ইজ ইকুয়াল টু মানে যে গৃহীত তাপ সমান কি, কিউ ইজ ইকুয়াল টু ms T2 - T1। এখানে m হচ্ছে পানির ভর হবে, s পানির আপেক্ষিক তাপ, আর এই T2 টাই আমার হচ্ছে গিয়ে জানতে চাইছে যে পানির তাপমাত্রা কত হবে, আর T1 ছিল হচ্ছে 310। তো এখন যেহেতু আমরা অন্য কোনো ভাবে শক্তি রূপান্তর হচ্ছে না, তাই আমরা চিন্তা করি যে বিভব শক্তি পুরোটাই গতি শক্তিতে রূপান্তর হবে, আর সেই গতিশক্তি পানি আলোড়িত করে উত্তপ্ত করবে। তাহলে ওই E ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু ms T2 - T1, কিন্তু আমরা ওইটা সমান কি পাইছি, এই যে mgh একটা বের করে রাখছি যে 1470। তো ওই 1470 ইজ ইকুয়াল টু
এই যে এই ফর্মুলাটা বসে দিচ্ছে ভ্যালুগুলা ms T2 - T1, তো এখান থেকে আমরা T2 পাইছি যে কত আমার পানির তাপমাত্রা কত হবে। এটা কি বুঝছো তোমরা? এটা একটু কনসেপচুয়াল, আমি হাতে করে দিয়ে নেই, বই বুঝাইলাম, কিন্তু তোমরা না বুঝলে আমি হাতে করে আরেকবার বুঝাবো, আর যদি বুঝে থাকো তাহলে একটু রেসপন্স করো যে বুঝছো কিনা, নাকি আমি হাতে করে দেখাবো এটা আরেকবার। রেসপন্স করো সবাই। হ্যাঁ, বুঝাই দেন। বুঝাই দিব। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, তো এখানে যেটা করছে যে কোয়েশ্চেনে কি বলছে, কোয়েশ্চেনে বলছে যে জুলের পরীক্ষণে আবদ্ধ পাত্রের ভেতরে 310 কেলভিন তাপমাত্রায় 100 গ্রাম পানি নিচ্ছে। তো আচ্ছা, জুলের পরীক্ষাটা কি তোমরা বুঝতে পারছো? জুলের পরীক্ষাটা আরেকবার তোমাদের তাহলে এক্সপ্লেইন করে, আমার মনে হয় তোমরা জুলের পরীক্ষাটা বুঝো নাই ভালো করে। তো জুলের পরীক্ষা যেটা বলছে যে একটা পাত্রে পানি থাকবে, আর পানিটার মধ্যে একটা ধরো একটা কিছু একটা থাকবে যেটা হচ্ছে আমার পুলির সাহায্যে কানেক্টেড থাকবে। পুলি চিনো তোমরা? যে পুলি হচ্ছে যে রশি প্যাঁচায়, তো রশির উপর একটা ভর দিলে ওই রশিটার প্যাচ গুলো আর কি খুলে খুলে যায়। তো আমরা হচ্ছে একটা উচ্চতায় একটা ভর রাখবো আর রশিটা পুলির সাহায্যে একটা অবজেক্টকে আমরা পানির ভিতর রাখবো। তো যখন আমরা এই অবজেক্টটাকে, একটা অবজেক্ট যখন আমার গ্রাউন্ড লেভেল থেকে উপরে থাকে, তখন ওর মধ্যে একটা শক্তি সঞ্চিত থাকে, সেটা কি আমরা বিভব শক্তি বলি। ওই বিভব শক্তি হচ্ছে mgh। তো যখন এটা একটা হাইট উপরে থাকবে, ওর মধ্যে একটা বিভব শক্তি সঞ্চিত থাকবে। এখন একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়তে থাকবে, তখন হচ্ছে ওর বিভব শক্তিটা আস্তে আস্তে গতি শক্তিতে রূপান্তর হয়ে যাবে, আর যখন সে মাটিতে যাবে তখন ওর পুরোপুরি বিভব শক্তিটাই গতি শক্তিতে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে শক্তির নিত্যতার সূত্র। তো এখন ও ধরো আমি ওকে একটা এই পর্যন্ত নামাইলাম, তাইলে ওর কিছু পরিমাণ বিভব শক্তি হচ্ছে গতি শক্তিতে কনভার্ট হবে। ওই গতি শক্তিটাই আবার এই পানির ভিতরে অবজেক্টটা পাবে, এন্ড এটা হচ্ছে অনেক জোরে ঘুরবে আর পানিটাকে হিট করবে। এখন পানির টেম্পারেচার বাড়ার জন্য কি ওর ডেফিনেটলি ওকে কেউ তাপ দিচ্ছে, ওই তাপটাই আসতেছে হচ্ছে এই mgh থেকে। তো ওই যে mgh যেটা যেটা হচ্ছে হারানো বিভব শক্তি, সেটাই হচ্ছে পানি কর্তৃক গৃহীত তাপ, দ্যাট ইজ ms, মানে এটা হচ্ছে m অফ ওয়াটার আর কি, T2 - T1। এবার বুঝতে পারছো? জি আচ্ছা, ম্যাম, বুঝতে তো পারছি। এটা যদি হয় তাহলে হচ্ছে এখানে আমি ডিরেক্ট এক লাইনে এই যে ফর্মুলাটা বললাম ওইটাই যদি এখানে করি, যে এখানে আমার বিভব শক্তি হচ্ছে কতটুকু, 50 হচ্ছে আমার বস্তুটার ভর, ঝুলানো বস্তুটার ভর হচ্ছে 50 কেজি, আর নামাইছে হচ্ছে 3 মিটার। তাহলে আমার ওর হারানো বিভব শক্তি হচ্ছে mgh, যেটাই মানে এম অফ অবজেক্ট ধরো, আর এই হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু পানির যেই টেম্পারেচার চেঞ্জ হয়েছে ওইটার জন্য যে গৃহীত তাপ সেইটা। এই ফর্মুলাটা তুমি জুলের সূত্র হিসেবে মনে রাখতে পারো। তাহলে এখানে আমরা এম হচ্ছে গিয়ে আমার অবজেক্ট এরিয়া, তাহলে 50 ইন্টু 9.8 ইন্টু 3, আর এখানে হচ্ছে আমার 0.1 কেজিতে নিয়ে নিলাম, ইন্টু 4200 ইন্টু হচ্ছে 300, আমার T2 বের করতে হবে -310। তো এখান থেকে তুমি হচ্ছে সলভ করে T2টা পাবা, এটাই হবে হচ্ছে পানির তাপমাত্রাটা। এবার বুঝতে পারছো? জুলের যদি কোয়েশ্চেন করে তাহলে এই ফর্মুলাটা দিয়ে ডিরেক্টলি ইউজ করতে পারবা। বুঝছো এবার? ক্লিয়ার? বুঝলাম। আচ্ছা, তাপগতিবিদ্যার 3টা সূত্র আছে। এই সূত্রগুলা একটু যদি মুখস্থ করে রাখো, এগুলো তোমাদের এক কথা মানে কোয়েশ্চেন, যেগুলো ছোট কোয়েশ্চেন ওখানে আসতে পারে। যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে শক্তিকে তাপ, অভ্যন্তরীণ শক্তি কিংবা কাজ হিসাবে রূপান্তর করা সম্ভব, কিন্তু তাকে সৃষ্টি কিংবা ধ্বংস করা যায় না। মানে তাপকে হচ্ছে আমরা মানে শক্তিকে আমরা এই যে কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ আর হচ্ছে ইউ, এই 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 কনভার্সনেই হচ্ছে তাপ চলে। এইটা মানে হচ্ছে তোমার
একটা অবজেক্টকে তাপ মানে তাপের হচ্ছে তাপ গ্রহণ বা বর্জন এটা দিয়ে এটা বুঝাইতেছে। আর এই ডব্লিউ দিয়ে বুঝাইতেছে কাজ, আর এই ইউ দিয়ে বুঝাচ্ছে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, তো শক্তি হচ্ছে তাপগতিবিদ্যার সূত্র অনুযায়ী শক্তি হচ্ছে এই তিন ফরম্যাটেই মেনে চলে এটা সব সময়। এখানে কিছু সাইন কনভেনশন আছে, তো ওটাই বলছে যে একটা শক্তিকে, এগুলো সবই হলো শক্তি, তাপ, অভ্যন্তরীণ শক্তি কিংবা কাজ হিসাবে রূপান্তর করা সম্ভব, কিন্তু এখানে আমরা নতুন কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারবো না। আর বলছে যে যখন শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা হয় তখন সব সময় খানিকটা শক্তি ব্যবহারের অযোগ্য হয়ে যায়, মানে এখানে লস হয়। আর তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র হচ্ছে পরম শূন্য তাপমাত্রায় পৌঁছানো সম্ভব নয়। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন, যেটা এটাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। আর এখানে হচ্ছে পৌঁছানো আসলে তোমার ইন রিয়েল পসিবল না। তো পরে আর এখন তোমার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে, এটা একটু বুঝাইতে পারি যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র যেটা, এটা বলছে যে ধরো তোমার দুইটা অবজেক্ট আছে, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। এই 1টা হচ্ছে এটার সাথে কোনো কানেকশন নাই, 1 আর 2 এর কোনো কানেকশন নাই। বাট 1 আর 3 যদি একই তাপমাত্রায় থাকে, আর 2 আর 3 যদি আলাদাভাবে একই তাপমাত্রায় থাকে, তাহলে 1 আর 2 ও একই তাপমাত্রায় আছে। এটা হচ্ছে তোমার শূন্যতম সূত্র। এটা তোমার অ্যাকচুয়ালি এখানে জিনিসটা এমন না, এটা বলতেছে যে যদি ওদের তাপীয় অবস্থা সেম হয়, যে ইন্ডিভিজুয়ালি 1 হচ্ছে 3 এর সাথে একই অবস্থায় আছে, একই তাপীয় অবস্থায় আছে, আর 2 আর 3 ও হচ্ছে একই তাপীয় অবস্থায় আছে, তাহলে 1 আর 2 ও দুজন একই সাথে একই তাপীয় অবস্থায় আছে, মানে তাপীয় অবস্থা বা টেম্পারেচার যেটাই বলো। এইটার উপর বেস করেই হচ্ছে টেম্পারেচার স্কেল মানে থার্মোমিটার ক্রিয়েট করা হয়েছে। তো এখানে 3 নাম্বার যে অবজেক্টটা, এইটা যদি আমরা থার্মোমিটার চিন্তা করি, তাহলে কি থার্মোমিটার হচ্ছে আমার একটা রেফারেন্স। তো আমরা চিন্তা করি কি যে 1 এর জন্য 1 আর 3 এর যে টেম্পারেচার যদি সেম হয়, আর 2 আর 3 টেম্পারেচার যদি সেম হয়, তার মানে কি 1 আর 2 টেম্পারেচার তো আলটিমেটলি সেম। এটাই হচ্ছে বলছে যে যদি দুটি সিস্টেম তৃতীয় একটি সিস্টেমের সঙ্গে একই তাপমাত্রায় থাকে, মানে আলাদা আলাদা করে, এক 3 এর সাথে একই তাপমাত্রায় আছে, 3 এর সাথে একই তাপমাত্রা আছে, তাহলে প্রথম দুইটি সিস্টেমও একই তাপমাত্রায় থাকবে, মানে 1 আর 2 ও একই তাপমাত্রায় থাকবে। এটা হচ্ছে শূন্যতম সূত্র, আর এটার উপর বেস করে থার্মোমিটার তৈরি করা হয়েছে। তো এই শূন্যতম সূত্রটা কি বুঝতে পারছো? মানে দেখতে খুবই অবভিয়াস লাগতেছে, কিন্তু যখন আচ্ছা বুঝতে পারছো নাকি সেটা বলো। হ্যাঁ ম্যাম, না বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে মানে যদি কোয়েশ্চেন করে যে কোন সূত্রের উপর বেস করে থার্মোমিটার তৈরি করা হয়েছে, তাহলে কি হবে? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। শূন্যতম সূত্র, ইয়াপ, রাইট। আচ্ছা, এখান থেকে এই চ্যাপ্টার থেকে তোমাদের আর কোনো কোয়েশ্চেন আছে? থাকলে বলো, সমস্যা নাই, এখনই তাহলে ওটা সলভ করি, না হলে হচ্ছে আমরা আজকে চ্যাপ্টার 1টা স্টার্ট করব। কারো কোনো কোয়েশ্চেন আছে? প্রবলেম আছে? কোনো ম্যাথে প্রবলেম থাকলে দিতে পারো, ম্যাথও সলভ করতে পারি। না ম্যাম। অলরাইট, যদি না থাকে তাহলে হচ্ছে আজকে আমরা এই চ্যাপ্টার 1টা স্টার্ট করি। এই চ্যাপ্টার 1টা অনেক বড়। তো এখানে হচ্ছে আমরা 3টা কনসেপ্ট, বল, চাপ আর শক্তি। তোমাদের যদি একটু বলি যে আগের যেই ফিজিক্স বই ছিল ক্লাস 9-এর, এটা 3টা চ্যাপ্টারকে মিলায় হচ্ছে একটা চ্যাপ্টার করা হয়েছে। তো একটু মানে আচ্ছা যাই হোক, তো এখন তোমার আচ্ছা নিউটনের 3টা সূত্র কে বলতে পারবে? প্রথম সূত্র হচ্ছে কোন বস্তুকে বাহ্যিক বল ব্যবহার না করলে গতিশীল বস্তু গতিশীল থাকবে, আর স্থির বস্তু স্থির থাকবে, এটা প্রথম সূত্র। আচ্ছা, গতিশীল বস্তু একই দিকে চলতে থাকবে, তাই না? তাহলে এটা হচ্ছে কি, এটা এই সূত্র থেকে আমরা কি বুঝতে পারি, বস্তুর কোন ধর্মটা বুঝতে পারি? প্রথমত বলের ধারণা পাই, হ্যাঁ, তারপরে এই যে আমি একটা স্ক্রিন ওপেন করে রাখছি, এখানে একটা অ্যান্সার আছে। চলমান বস্তুর ধারণা পাই।
জড়তা, জড়তার একটা ধারণা পাই। জড়তা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। জড়তা কি? বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় যে থাকতে চাওয়ার প্রবণতা, সেটাই হলো জড়তা। ওকে, তো এই জড়তা হচ্ছে দুই রকমের হইতে পারে। লাইক আমরা নিউটনের প্রথম সূত্রতেই তো দেখলাম যে তোমার স্থির বস্তু স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু সমুদ্রিতে একই দিক বরাবর চলতে চায়। তাহলে এটার মধ্যেই হচ্ছে আমরা দেখতে পাইতেছি যে জড়তার একটা ইয়া। তো এটার একটা এক্সাম্পল হচ্ছে এই যে গাড়ির সময়, চলার সময় কি হয়। গাড়ি থেকে যখন আমরা ধরো চলতে থাকি, চলতে থাকি, এই ছবিটা দেখো, আমার ছবি আঁকা অনেক বাজে। তো এখানে হচ্ছে চলতেছি, তো হঠাৎ যদি তুমি ব্রেক করো তখন কি হবে? তোমার বডিটা তো গতিশীল আছে, রাইট? কিন্তু তুমি তো হঠাৎ করে থামাই দিছো। তো এই জন্য বডিটা ওই গতিশীল থাকার যে প্রবণতা, ওই জন্য বডিটা আগায় যায়, and যে কারণে হচ্ছে আমরা একটা ধাক্কা খাই। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা গতি জড়তা। যে গতিশীল ছিল ওই গতিশীল থাকার যে চেষ্টাটা, এটা হচ্ছে আমার গতি জড়তা। আচ্ছা, কেউ কি কিছু বলতেছো? আমার কথা কি শোনা যাইতেছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, আর স্থিতি জড়তাটা কি? স্থিতি জড়তাটা হচ্ছে যে একটা বস্তু স্থির আছে, ওই স্থির অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা। যেমন এই যে এখানে দেখো যে একটা গ্লাসে উপর তুমি একটা কাগজ রেখে কয়েন রাখলে, এখন যদি তুমি এটাকে এই কাগজটাকে অনেক ফাস্ট টান দাও, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই কয়েনটা তো স্থির ছিল, ও স্থিরই থাকতে চাবে। তো এই জন্য হচ্ছে ওই টাস করে নিচে পড়ে যাবে, মানে ও তোর জায়গা পরিবর্তন করতেছে না। তো এই জিনিসটা হচ্ছে তোমার স্থিতি জড়তার একটা উদাহরণ, স্ট্যাটিক ইনার্শিয়া। তো তোমাদের এরকম কোয়েশ্চেন দিতে পারে যে গাড়ি থেকে হঠাৎ থামিয়ে দিলে আমরা কেন সামনের দিকে এই যে হুমড়ি খেয়ে পড়ি, তাহলে এটা রিজন কি? গতি জড়তা। এটা কি তাহলে বুঝতে পারলো যে গতি জড়তাটা কি আসলে? গতি জড়তা আর স্থিতি জড়তা, এই দুইটা কনসেপ্ট কি তোমাদের ক্লিয়ার আছে? ইয়েস ম্যাম। ওকে, তো এই যে প্রথম সূত্র সংজ্ঞা এবং ব্যাখ্যা, অফকোর্স তোমার প্রত্যেকটা সূত্র হচ্ছে ইম্পর্টেন্ট। যে মানে একেবারে ডিরেক্ট যে সূত্রটা, যে বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং সরল রেখায়, এই জিনিসটা ইম্পর্টেন্ট, সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগেই চলতে থাকবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে এই স্থির বস্তু তো স্থির থাকবে, ঠিক আছে, আর সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগে চলবে। এই দিকটা ইম্পর্টেন্ট, দিক চেঞ্জ করলেও কিন্তু ওর বেগ চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রথম সূত্র গেল, যেখানে অ্যাকচুয়ালি আমরা জড়তার একটা এক্সাম্পল পাইছি, জড়তার একটা ধারণা পাইছি। আচ্ছা, সেকেন্ড সূত্র কে বলবে এবার? সেকেন্ড সূত্রটা একজন বলো তো। নিউটনের দ্বিতীয় সূত্র। কোন বস্তুর ভরবেগ পরিবর্তনের হার এর প্রযুক্ত বলে সমানুপাতিক। ইয়া, তো বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়ে থাকে। ভেরি গুড। তো এটা দিয়ে আমরা তাহলে প্রথম সূত্র দিয়ে একটা হচ্ছে ধারণা পাই হচ্ছে মেইনলি জড়তার। আর দ্বিতীয় সূত্রে আমরা হচ্ছে কিসের ধারণা পাই? ত্বরণের একটা ধারণা পাই, তাই না? ত্বরণ আর এই যে বস্তুর ইয়া কি বলে, বল যে তোমার ত্বরণের সমানুপাতিক, এই ধারণাটা পাই। তো বল আর ত্বরণের সম্পর্কটা এখানে পাই। তো নিউটনের এই যে দ্বিতীয় সূত্র থেকে যে আমরা এই F ইজ ইকুয়াল টু এম এ প্রযুক্ত বল যে ত্বরণের সমানুপাতিক, এই ফর্মুলাটা হচ্ছে প্রতিপাদন করাটা ইম্পর্টেন্ট, এটা এক্সামে রচনামূলকে দিতে পারে। তো এই জিনিসটা একটু আমি তোমাদের দেখাই। যে ধরো তোমরা যেটা বললা যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, প্রযুক্ত বলের সমানুপাতিক। দিকটা আমি এখন লিখলাম না। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, আচ্ছা ভরবেগ মানে জানি কি? ভর আর বেগের গুণফল। ভর আর বেগের গুণফল। তাহলে আমরা ধরি যে একটা বস্তুর ভর হচ্ছে এম,
ও হচ্ছে ওর আদি বেগ ছিল হলো ইউ, আর শেষ বেগ যদি হয় ভি, তাহলে ওর ভরবেগ মানে আদি ভরবেগ কত? আদি ভরবেগ হলো তোমার এম ইউ, আর শেষ ভরবেগ হলো আমার এম ভি। তো এই এই সেকেন্ড শেষ বেগটা পাইছে হচ্ছে টি সময় পর। ঠিক আছে, তাহলে ভরবেগের পরিবর্তন কি? ভরবেগের আমি শর্টে লিখি, ভরবেগের পরিবর্তন হলো আমার এম ভি মাইনাস এম ইউ। এতটুকু বুঝতে পারছি? ভরবেগের পরিবর্তন এইটা। তাহলে পরিবর্তনের হার যদি চিন্তা করি, তাহলে হচ্ছে আমার পরিবর্তনকে যদি আমি টাইম দিয়ে ডিভাইড করি, তাইলে তো আমি পরিবর্তনের হার পাই, রাইট? তাহলে এখানে আমার এম যদি কমন নিয়ে নিই, তাহলে সে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন ভি মাইনাস ইউ বাই টি এটা কিসের ফর্মুলা? এ এ। তাহলে ফর্মুলা। এ এম এ, তাহলে এটাই হচ্ছে আমার কি আসলো? এটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার পেলাম আমরা এম এ। আর নিউটন কি বলছে? এই ভরবেগের পরিবর্তন হারটা হলো প্রযুক্ত বলের সমানুপাতিক। তো এখন যদি আমরা ধরো কোন একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা পেয়ে যাই যে এফ ইজ ইকুয়াল টু কে এফ। তো আমরা এই কনস্ট্যান্টের ভ্যালু এমন ভাবে রাখা হয় যাতে আর কি 1 হয়। তো আমরা পাই হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ, যেটা হচ্ছে তাহলে আমরা এখান থেকে বলের পরিমাপ সম্পর্কিত একটা ধারণা পাই। কোন সূত্র থেকে? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। আর কিভাবে পেলাম এই জিনিসটার প্রুফটা কিন্তু দরকার হইতে পারে এক্সামে। এই প্রুফটা লিখতে পারবেন এভাবে করে, ফার্স্টে সূত্রটা লিখবা, তারপরে লিখবা যে মনে করি একটা এম ভরের বস্তু ইউ আদি বেগ নিয়ে টি সময় পর ভি বেগ প্রাপ্ত হলো। তাহলে আদি ভরবেগ এত, শেষ ভরবেগ এত, ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই টি। দেন এখান থেকে এম কমন নিবা, দেন এ পেয়ে যাবা। তো আবার তাহলে তুমি এখানে ভরবেগের পরিবর্তনের হার পেলা এম এ। তারপর নিউটনের সংজ্ঞা অনুযায়ী এম এ হচ্ছে এফ এর প্রপোর্শনে। তারপর তুমি যখন কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলে তখন হচ্ছে এটা পেলা, এন্ড পেলা কি এফ ইজ ইকুয়াল টু এম এ। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যেটা আমরা আর কি পাইছি, যে বলের পরিমাপ নিয়ে ধারণা। অলরাইট, ক্লিয়ার? ইয়েস ম্যাম, ক্লিয়ার। ওকে, আচ্ছা এখানে একটা আচ্ছা এখানে তেমন কিছু নাই। তো দ্বিতীয় সূত্র, এই যে আমি যে পরিবর্তনটা দেখালাম এখানে হচ্ছে ওই জিনিসটা দেওয়া আছে। তো এই যে এখানে তোমার এই যে যেখানে একটু কে নিয়ে দেখো, যেখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যেহেতু নিউটনের দ্বিতীয় সূত্রে সমানুপাতিক ধ্রুবকের মান কত সেটি নিয়ে কিছু বলা নেই, তাই সেটি পরীক্ষা নিরীক্ষা করে বের করে নিতে হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট ভরের বস্তুর উপর নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করে দেখতে হবে কতটুকু ত্বরণ হয়েছে, তাহলে আমরা কে এর মান বের করা যাবে। কিন্তু এখানে একটা অত্যন্ত চমকপ্রদ ঘটনা ঘটেছিল। নির্দিষ্ট পরিমাণ বল বলতে কি বোঝানো হবে সেটা কথা বলা নেই, কারণ বল ব্যাপারটিকে তখন পর্যন্ত পরিমাপ করার পদ্ধতি ঠিক করা হয়নি। কাজে বিজ্ঞানীরা ঠিক করলে নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে বল পরিমাপ করা হবে। অর্থাৎ তখন ঠিক করলো যে যেই পরিমাণ বল প্রয়োগ করা হলে একক ভরের একক ত্বরণ হয়, তখন হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 1 হবে। তখন আর আলাদা করে কে এর মান বের করতে হয়নি, তাই কে এর মান হয়ে যায় 1। তো তারপর ফাইনালি হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ হয়ে যায়। এই কথাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটা কি বুঝতে পারছো কি বলছে? মানে এই কনস্ট্যান্ট গুলার মানগুলা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার পরীক্ষা নিরীক্ষা করে বের করতে হয়। বাট আসলে তোমার এই পরীক্ষা যে করবে, তোমার এফ এর ভ্যালুটা তোমার চিন্তা করতে হবে যে ধরো এম ভরের একটা বস্তুর উপর এফ বল প্রয়োগ করলে ওটা যদি এ ত্বরণ হয়, তখন ওইখান থেকে আমরা কে বের করতে পারবো এফ বাই এম এ। বাট এফ যে ক্যালকুলেট করবে, ভর না হয় ক্যালকুলেট করতে পারলো, এ না হয় হচ্ছে ইউ ভি টি যে বের করতে পারলো, বাট এফ টা ক্যালকুলেট করার কোনো মেথড ছিল না। তো ওরা পরে চিন্তা করে নিল যে একক ভরের বস্তুকে ওয়ান এক এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিলে যে পরিমাণ বল প্রযুক্ত হয় ওটাই হচ্ছে আমার 1 নিউটন। এটা ওরা সংজ্ঞায়িত করে দিল। তাহলে আমার 1 ইন্টু এই যে, তখন আমার এই যে এখানে 1 বাই 1, এই যে এটা বসাইলে আমার কে হচ্ছে 1 হয়ে যায়। তো এভাবে আর কি এফ ইজ ইকুয়াল টু এম এ আসছে, আর কনস্ট্যান্টের ভ্যালু 1 হয়ে গেছে। ওকে, বুঝতে পারছো সবাই?
আচ্ছা এখানে দেখো একটা এক্সাম্পল আছে যে 50 মিটার পার সেকেন্ড বেগে চলমান 750 কেজি ভরের একটা গাড়ির বেগ 10 সেকেন্ড সময় বৃদ্ধি পেয়ে 70 মিটার পার সেকেন্ড হলো। গাড়ির ইঞ্জিন কি পরিমাণ বল প্রয়োগ করেছে? তাহলে আমরা কি জানি যে বল কি, বলের পরিমাণ কি, এম এ, রাইট? এখন আমার এ বের করতে হবে। আমরা এখানে আমার কি কি দেওয়া আছে, এটা মানে কি, এটা মানে হচ্ছে ইউ দেওয়া আছে, আর এই যে এখানে হচ্ছে টি দেওয়া আছে 50, টি হচ্ছে সরি 10 সেকেন্ড, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আর ভি দেওয়া আছে কত, 70 মিটার পার সেকেন্ড। তাহলে আমার এখানে এম আর এম দেওয়া হচ্ছে 750 কেজি। তো এখান থেকে যেটা পাই দ্যাট ইজ 750 ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, এই যে এর ভ্যালুটা লিখলাম, তাহলে 750 ইন্টু তোমার 70 মাইনাস 50 বাই 10, তো এই যে আসে হচ্ছে ওয়েট 2 সেকেন্ড, এখানে 2 দিয়ে ডিভাইড করছে, এখানে একটা ভুল হয়েছে, এটা হচ্ছে তোমার 2 হবে না 10 হবে, 10 সেকেন্ড। তো অ্যান্সার কত আসে, 10 কি আসে, 7 মাইনাস 50 মানে 20 বাই 10, অ্যান্সার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার আসার কথা, এই যে এতটুকু। আর এই 750 বুঝতে পারছো তোমরা বইতে ভুলটা এখানে? হ্যাঁ ম্যাম। এখানে 10 হবে, তো অ্যান্সার হচ্ছে ইয়া আসবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার আসবে। তারপরে এখানে যখন তুমি এটা হচ্ছে ফর্মুলায় বসাবে এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে 750 ইন্টু 2 মানে হচ্ছে তোমার আসার কথা কত, 1500 নিউটন, এতটুকু আসার কথা। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় সূত্র ইয়া গেল। আচ্ছা মৌলিক বলটা একটু পরে আসি, মৌলিক বল এখন তো লাগবে না। আর নিউটনের তৃতীয় সূত্র যেটা বলছে যে যখন একটা বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে, মানে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটাই হচ্ছে তৃতীয় সূত্র। আচ্ছা তৃতীয় সূত্রের উদাহরণ কে কে দিতে পারবে আমাকে একটু বলো তো কেউ? ম্যাম গাড়ির সংঘর্ষ হলে যেমন হয়। হ্যাঁ, তারপরে আমাদের একটা যে আমরা যে হাঁটি, এটা কিন্তু পুরাপুরি এই তৃতীয় সূত্র। আমরা যখন হাঁটি তখন হচ্ছে এই যে আমরা মাটির উপর যখন একটা ক্রিয়া বল দিই তখন কিন্তু মাটি আমাদের দিকে প্রতিক্রিয়া বল দেয়। যদি এটা না দিত আমরা কিন্তু সামনে আগাইতে পারতাম না, আমরা একই জায়গায় হইতেছে গিয়ে বারবার এরকম রোটেট টাইপ অফ করতে থাকতাম। এটা আমরা আমাদের হাঁটার ক্ষেত্রেও কিন্তু তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বল আছে। ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল আছে। তুমি একটা হাত রাখো টেবিলের উপর, টেবিল তোমাকে উল্টা হচ্ছে একটা প্রতিক্রিয়া দিচ্ছে, নাহলে কিন্তু তুমি হচ্ছে হাত তোমার টেবিলে নিচে মানে দেবে যেত, তুমি কিছু রাখতে পারতে না, রেস্ট করতে পারতে না, এরকম একটা অবস্থা যদি প্রতিক্রিয়া বল না থাকতো। ঠিক আছে, তো এখানে বলেছে যে তোমার যখন একটা বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তু প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। তো এখানে দেখো বলছে যে বল কখনো আলাদা একা থাকে না, এটি সবসময় জোড়া হিসেবে থাকে, অর্থাৎ ক্রিয়া থাকলে অবশ্যই তার প্রতিক্রিয়া থাকবে, আলাদাভাবে শুধু ক্রিয়া কিংবা শুধু প্রতিক্রিয়া কখনো পাওয়া সম্ভব না। আচ্ছা এই যে এখানে দেখো তোমার এই এই যে আমার হাঁটারটা এখানে বলেই দিছে যে তুমি যখন এখানে দিচ্ছ মাটি উল্টা দিকে তোমাকে একটা প্রতিক্রিয়া বল দিতেছে। আচ্ছা এখানে একটা দেখি তো কোয়েশ্চেন দিছে যে একটা চেয়ার সর্বোচ্চ 525 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে, তো তোমার ভর 50 কেজি এবং তোমার বন্ধুর ভর 55 কেজি হলে তোমরা কি এই চেয়ারে উঠে দাঁড়াতে পারবে? তাহলে এখানে যে জিনিসটা, তুমি যখন চেয়ারে উঠে দাঁড়াবা তোমার উপর কোন বল কাজ করবে কে বলতে পারবে বলো তো? তুমি যখন একটা চেয়ারে দাঁড়াবা, চেয়ার কি যে আছে, এটা ধরো একটা চেয়ার, এখানে তুমি দাঁড়াইছো, তোমার উপর কোন বল কাজ করবে? মানে চেয়ারটার উপর তুমি কি বল, মানে তুমি নিচের দিকে কোন বল কাজ করে বলো তো? অভিকর্ষ। অভিকর্ষ যে বল, রাইট। তুমি যখন এরকম কোনো একটা উপরে দাঁড়াবা তো ওখানে তোমার একটা এমজি কাজ করবে,
এখন তুমি যেহেতু চেয়ারকে একটা বল দিতেছো, চেয়ারও তোমাকে উল্টা একটা দিবে, তো ওইটার পরিমাণটা কি হবে? ওইটার পরিমাণ হবে সেম, যেটা দিতেছো ওইটাই, খালি ডিরেকশনটা অপোজিট, রাইট? তো কিন্তু এখানে এটাই তো চেয়ারটার প্রতিক্রিয়া, রাইট? কিন্তু এখানে বলছে চেয়ারের প্রতিক্রিয়ার একটা ম্যাক্সিমাম ভ্যালু সেট করে দিছে, যেটা হচ্ছে 525 নিউটন। তো আমার দেখতে হবে যে কার ক্রিয়া বলটা কত। যদি আমার ক্রিয়া বলটা এটা চেয়ে কম হয়, তাহলে হচ্ছে আমি চেয়ারে দাঁড়াতে পারবো, মানে চেয়ার ওই পরিমাণ প্রতিক্রিয়া দিতে পারবে। আর যদি তোমারটা এই 525 নিউটনের চেয়ে বেশি হয়ে যায়, তাইলে হচ্ছে চেয়ারটা ভেঙে যাবে, ঠিক আছে? তো এখানে দেখো যে প্রথমে হচ্ছে আমার মানে একজনের ওজন, তোমার ওজন বের করলো, যেটা হচ্ছে 50 ইন্টু 9.8, এটা আসছে 490 নিউটন। তো এইটা কি? এটা হচ্ছে আমার 525 থেকে কম, তাই না? তাহলে এই 50 কেজি যেটা তুমি হচ্ছে এখানে উঠতে পারবা, কিন্তু তোমার ফ্রেন্ড হচ্ছে 55। তো 55 এর সাথে 9.8 মাল্টিপ্লাই করলে আসতেছে আমার 539 নিউটন, যেটা আমার 525 থেকে বেশি। তার মানে ও উঠলে ও যে প্রতিক্রিয়া দিবে, ওই পরিমাণ, ওই যে ক্রিয়া করবে চেয়ারটার উপর, ওই পরিমাণ প্রতিক্রিয়া কিন্তু চেয়ারটা দিতে পারতেছে না। দ্যাটস ওয়াই চেয়ারটা তখন ভেঙে যাবে। তার মানে ওই তোমার ফ্রেন্ড হচ্ছে উঠতে পারবে না। এই কনসেপ্টটা কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ ম্যাম। আচ্ছা, যদি বুঝে থাকো আমি একটা কোয়েশ্চেন দেই, সেম, জাস্ট হচ্ছে সেমই। তো আমাকে বলো এখানে কে হচ্ছে আহ এই কোয়েশ্চেনের অ্যান্সার বলো, যে সাইকেল আর স্কুটার কোনটাকে ওই পাটাতনে রেখে মেরামত করা যাবে। আচ্ছা একবার পড়ি। একটি কাঠের পাটাতন সর্বোচ্চ 500 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে। একটি স্কেলের ভর 15 কেজি, স্কুটারের ভর 110 কেজি। কোনটিকে পাটাতনে রেখে মেরামত করা যাবে? কে বলতে পারবে এটা? স্কুটার যাবে না, ওই সাইকেল যাবে। কেন যাবে না? স্কুটারের ওয়েট, ওজন কত আসতেছে? ম্যাম স্কুটার আসছে 147 নিউটন, মানে সাইকেল আচ্ছা, আর স্কুটারের? 1078। আচ্ছা, তো এটা খুবই অবভিয়াস যে আমার এইটা তো 500 অনেক কম, সো এইটাকে আমি সাইকেলটাকে রাখতে পারবো, বাট স্কুটারটাকে অনেক বেশি, সো স্কুটারটা রাখলে আমার পাটা তো নষ্ট হয়ে যাবে, তাই হচ্ছে আমি পারবো না রাখতে। ওকে, তারপরে দেখি কি আছে। মহাকর্ষ বল। আচ্ছা, মহাকর্ষ বল আসার আগে আমার মেবি এই চ্যাপ্টার আরো কিছু কোয়েশ্চেন ছিল, একটু সলভ করাই। আচ্ছা, এইটা তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও তো, এর অ্যান্সার জানাবো আমাকে নেক্সট ক্লাসে। নিছো স্ক্রিনশট? জি ম্যাম, নিছি। এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে, ওকে? তারপরে হচ্ছে এই যে এইটা একটু করাই দিই। এখানে বলছে যে মহাসড়কে 200 কেজি ভরের একটি মোটরসাইকেল 120 কিলোমিটার/আওয়ার বেগে এবং 500 কেজি ভরের ট্রাক 48 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল ছিল। ট্রাফিক পুলিশের নির্দেশে মোটরসাইকেলের চালক 30 সেকেন্ড সময় থামতে সক্ষম হয়, অপরদিকে ট্রাকের চালক থামাতে 40 সেকেন্ড সময় লাগে। তো এই তথ্য থেকে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী হিসাব করে সিদ্ধান্তে উপনীত হলো যে মোটরসাইকেলের চেয়ে ট্রাকের ভরবেগ বেশি ছিল। এতে বলছে যে শিক্ষার্থীর সিদ্ধান্তটার যথার্থতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো। আচ্ছা, শিক্ষার্থী বলছে যে মোটরসাইকেলের চেয়ে ট্রাকের ভরবেগ বেশি, মানে আমার ভরবেগকে তো আমরা পি হিসাবে রিপ্রেজেন্ট করি, তাহলে পি অফ টি ইজ গ্রেটার দেন পি অফ মোটরসাইকেল, ঠিক আছে? এইটা কিনা আমার দেখতে হবে। তো এটা আমরা কিভাবে বের করব? কেউ আইডিয়া আছে কিভাবে এটা সলভ করতে হবে? কেউ কি বলতে পারবে এটা কিভাবে সলভ করব? আচ্ছা, আমি করতেছি এটা। মোটরসাইকেলের বেগ বের করে তারপরে ট্রাকের বেগ বের করে, তখন মোটরসাইকেলের ভরবেগ আর ট্রাকের ভরবেগ বের করলে ম্যাম হবে। হ্যাঁ, গুড। আমরা তারপর দেখবো ভরবেগ গুলো বের করতে হবে, মেইনলি আমার দুইটার ভরবেগ বের করতে হবে। তাহলে আমার এখানে মোটরসাইকেলের বেগ দেওয়া আছে কিলোমিটার/আওয়ারে। তো আমি হচ্ছে এখানে লিখি ভি অফ মোটরসাইকেল
হচ্ছে আমার 120 কিলোমিটার পার আওয়ার, বাট আমার হচ্ছে এটাকে নিতে হবে মিটার পার সেকেন্ড এককে। মিটার পার সেকেন্ড এককে নিতে কিভাবে নিতে পারি, আমার 120 কিলোমিটারকে মিটারে নিতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে, আর ঘন্টাকে সেকেন্ডে নিতে হলে 3600 দিয়ে গুণ করতে হবে। তো তোমরা এরকম ভাবে মনে রাখতে পারো, যখন কিলোমিটার আওয়ারে থাকবে তখন যে জিনিসটা আছে সেটাকে জাস্ট 5/18 দিয়ে গুণ করবা, তাইলেই হচ্ছে মিটার পার সেকেন্ডে চলে আসবে। ধরো তোমার দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা মিটার পার সেকেন্ড হবে 3 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? এটা একটা শর্টকাট বলতে পারো, তাহলে বেশি চিন্তা করতে হবে না আর কি। তাহলে এখানে আমি কত আসে একটু বলো তো কেউ মিটার পার সেকেন্ডে? ম্যাম 33.33 মানে 34। 3.334 এটা? না ম্যাম 33.3333 আছে। আচ্ছা, 120 ইন্টু 5/18 33.33 মিটার পার সেকেন্ড, আমি তোমারটাই লিখলাম। আচ্ছা, এরপর হচ্ছে ট্রাকেরটাও বের করতে হবে। এটা অর্ডিনেশন বলো তো, 48 কিলোমিটার পার আওয়ার। তো কত আসে? ম্যাম 13.3333। আচ্ছা, ঠিক আছে, এটাই রাখলাম। এখন তাহলে আমরা এদের ভরটা জানি কি, এই যে মাস অফ হচ্ছে আমার মোটর সাইকেল হচ্ছে আমার 200 কেজি, আর মাস অফ হচ্ছে আমার ট্রাক হচ্ছে কত, 500 কেজি। তাহলে আমরা এখন পি অফ ট্রাকটা বের করি। পি অফ ট্রাক হবে মাস অফ ট্রাক ইন্টু ভি অফ ট্রাক। তো মাস অফ ট্রাক হচ্ছে 500 ইন্টু ভিটি হচ্ছে 13.33, কত আসে? এটা ম্যাম এটা আছে 6666.67। আচ্ছা, এত ম্যাম আর কেজি। হুম, ম্যাম মোটরসাইকেলের ভরবেগ আর ট্রাকের ভরবেগ দুইটাই তো একই একই আসে। হ্যাঁ আসে। ম্যাম, ইয়েস ম্যাম। তাহলে হ্যাঁ, হচ্ছে দুইটাই একই। শিওর একই আসতেছে দুজনেরই। তাহলে কি বলবো আমরা, যে এটা যথার্থতা ইয়া তোমার যথার্থ ছিল না, দুইটাই একই আসতেছে। এটা কি তোমাদের যথার্থ নয় শিওর? কিন্তু। হ্যাঁ, যথার্থ নয়, কারণ দুইটাই হচ্ছে একই আসতেছে। ওকে, জি ম্যাম। আচ্ছা। তারপরে বলছে যে দৃশ্যপটের কোন বাহনটিকে থামাতে বেশি বল প্রয়োগ হচ্ছে। তাহলে আমার এখানে সেকেন্ডে কি বের করতে হবে, এফ বের করতে হবে, রাইট? তো এফ এর জন্য এফ এর ফর্মুলা কি জানি, এফ ইজ ইকুয়াল টু এম এ। তো আমার এখন এম তো জানা আছে, এ তো জানা নেই, এ কিভাবে বের করব? ম্যাম ওটা m1v1 মাইনাস m2v2 ডিভাইডেড টি এভাবে বের করতে হবে। আচ্ছা, ভরবেগ দিয়ে আমরা বের করতে পারি, হ্যাঁ, এফ সেভাবে বের করা যায়। আবার আরেকটাও তোমার বেগের ফর্মুলা শিখছো না তোমরা, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। হ্যাঁ ম্যাম, হ্যাঁ। এটা দিয়েও বের করতে পারবা তোমরা চাইলে। তোমার ভি কি, সবগুলো থেমে গেছে না, তো ভি হচ্ছে 0, আর ইউ কি, যে বেগে চলতেছিল, যেটা হচ্ছে এরকম করে, দাঁড়াও দেখাই। ও, okay. এখানে যেটা হবে, যে আমি যেটা বলতেছি, যে এখানে তোমার ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। সো ভি অফ হচ্ছে গিয়ে তোমার সব ওটাতে থেমে গেছে, রাইট? এটা 0। আর ধর এটা আমি ট্রাকেরটা বের করতেছি, আর ট্রাকের আর ট্রাকের টাইম। তো ট্রাকটার থামাইতে হচ্ছে কত সময় লাগছে, 40 সেকেন্ড। আর ট্রাকটা চলতেছিল কত ইয়াতে, তোমার 48 কিলো, না ট্রাকেরটা তো এখানে পরে বের করছি, 13.33। তাহলে এটা হচ্ছে আমার ইউটা হচ্ছে অ্যাকচুয়ালি এই 13.33। 13.33 প্লাস হচ্ছে অ্যাসেলারেশন আমি বের করব, আর টি হচ্ছে আমার 40। তাইলে আমার এখানে এ আসতেছে হচ্ছে -13.33 ডিভাইডেড বাই 40। কত হয় এটা?
ম্যাম এটা আসছে -0.33325। 0.3325 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার যখন আমরা ইয়ারটা বের করতেছি, মোটর সাইকেলেরটা যদি চিন্তা করি তাহলে মোটর সাইকেলের এভাবে ইয়া হবে। আচ্ছা, এখান থেকে আমরা বলটা বের করে নিই। এফ হচ্ছে কি এম অফ ট্রাক, এ অফ ট্রাক। তো এম হচ্ছে আমার কত, 500 কেজি ইন্টু 0.3325। আর মাইনাস সাইন দিয়ে বুঝাইতেছি কি বলতো, কে বলতে পারবে মাইনাস সাইন মানে কি? ঋণাত্মক মানে বল বাধা দানকারী ইয়া, বল বাধা বোঝাচ্ছে। দানকারী বল বোঝাচ্ছে। তো আর এখানে হচ্ছে এটাও সেম ভাবে আমার ভিটা 0 হবে। তো ইউ অফ এম ছিল কত, ওরা হচ্ছে এই যে 33.33 ভেলোসিটিতে চলতেছিল। আর এটা আমি বের করব, আর ওর থামাইতে লাগছে হচ্ছে 30 সেকেন্ড। তো এখান থেকে আমার এ আসতেছে হচ্ছে -33.33 ডিভাইডেড বাই 30। এটা কত হয়? 33.33 ডিভাইডেড বাই 30। বলো বলো, এটার কত হয়? -1.11। -1.11। তাহলে ইয়া, তোমার ফোর্স মানে যেই বলটা অ্যাপ্লাই করা হবে, এফ অফ হচ্ছে মোটরসাইকেল, আমার এম হচ্ছে 200 ইন্টু 1.11। তো এটা কত আসে? ম্যাম 222। 222 নিউটন, 222 নিউটন। আর ও এটা কত আসে? 500 ইন্টু 0.332। ম্যাম 166। তাহলে কাকে থামাইতে বেশি বল প্রয়োগ করতে হবে? ট্রাক। ট্রাক না, মোটরসাইকেল। ও এটা মোটরসাইকেল 222। বুঝতে পারছো? ম্যাম এখানে তো -116 ও, অ্যান্সার। মাইনাসের জন্য বলতেছো যে এটা বেশি ছোট, তাই? না, মাইনাসটা জাস্ট এখানে মাইনাসটা হচ্ছে তোমাকে বুঝাবে, দুইটাই মাইনাস কিন্তু। তো মাইনাসটা হচ্ছে জাস্ট তোমাকে বুঝাইতেছে বাধা দানকারী বল। তো বাধা দানকারী বল কার বেশি আসলো? মোটরসাইকেলের। মোটরসাইকেল। তাহলে বাধা যার বেশি তাকেই তো থামাইতে বেশি। ও আচ্ছা, তোমরা ওই সেন্সে বলতেছো যে বাধা যার বেশি ওকে থামাইতে হচ্ছে কম ইয়া লাগবে। একটা মিনিট, আমি তো চার্জারটা লাগাই। চার্জার কই? আচ্ছা, পাইছি। ওকে, সরি, চার্জ ছিল না। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম, যেখানে তোমার বলছে কি যে কারটা থামাইতে বেশি প্রয়োজন হবে, তো এই এফটাই যার বেশি তাকে তো থামাইতে বেশি বল প্রয়োজন হবে, তাই না? তো এখানে নেগেটিভ সাইন দিকে কনফিউজ হয় না যে তোমার নেগেটিভ বেশি দেখে তোমার হচ্ছে ওইটা বেশি ছোট, এরকম না। নেগেটিভ দিয়ে জাস্ট হচ্ছে বাধার মানে বাধা যে ওইটা হচ্ছে দেখাইতেছে। ঠিক আছে, তো এটার মোটর সাইকেলে হচ্ছে বেশি তোমার ইয়া হবে, বেশি হচ্ছে বল প্রয়োজন হবে। বুঝতে পারছি? খালি কনফিউশন রয়েছে কোনো? না। নো ম্যাম ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা এই স্পিডটা লাগবে না। দেন আসতেছে আমার মহাকর্ষ বল। আচ্ছা, এটাই আজকের লাস্ট টপিক। চাপটা নেক্সট দিন পড়াবো। আচ্ছা, তো মহাকর্ষ বল মানে কি বুঝো? মহাবিশ্বের যে কোনো দুটি মানে বস্তুর মধ্যে আকর্ষণ। মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাই হচ্ছে মহাকর্ষ বল। এখন এটা, হ্যাঁ, এখন এটা তোমার ধরো দুইটা গ্রহের মধ্যে হইতে পারে,
সূর্য পৃথিবীর মধ্যে হইতে পারে, অথবা যে কোনো দুইটা বস্তু, ধরো একটা তোমার খাতা আর পেন্সিলের মধ্যে যে আকর্ষণ, এগুলো সবই হচ্ছে আমার মহাকর্ষ বল। তো এখানে নিউটনের মহাকর্ষ সূত্র কি বলছে, যে মহাকর্ষের প্রত্যেকটি ভরযুক্ত বস্তু, যে একটা যদি M1 একটা বস্তু আর M2 একটা বস্তু হয়, একে অপরের কেন্দ্রের, এই যে এদের কেন্দ্রগুলা হচ্ছে ইম্পর্টেন্ট, কেন্দ্রের সংযোজক রেখা বরাবর আকর্ষণ করে, আর এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। খুবই ইম্পর্টেন্ট সূত্র, মানে অনেক একেবারে একটু হুবাহু লেখা ট্রাই করো, এগুলো যে তোমাদের যে সংক্ষিপ্ত কোয়েশ্চেন আসে না, ওখানে দিতে পারে। তো তোমাদের হচ্ছে ফার্স্ট এরকম সূত্রটা লিখে তারপর হচ্ছে এক্সপ্লেনেশন করতে হবে, যে ধরো একটা বস্তু M1 আর আরেকটা বস্তু M2, তাহলে M1 এর কেন্দ্র আর M2 এর কেন্দ্রের সংযোজক রেখা বরাবর ওদের যে মহাকর্ষ বল কাজ করবে, আর এই মহাকর্ষ বলের পরিমাণটা হবে তাদের ভরের গুণফল এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে সমানুপাতিক আর কি। তো এখানে কি বলছে, মহাকর্ষ বল যদি F হয় তাহলে হচ্ছে এটা সমানুপাতিক, বলছে যে দুইটা ভরের আর সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর যখন তুমি এই যে এই সমানুপাতিক সাইনটাকে উঠাবা, তখন তোমার ইকুয়াল দিতে হবে। তো এখানে তোমার অনেক পরীক্ষা নিরীক্ষা করে এই সমানুপাতিক একটা ধ্রুবক বের করছে, যেটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, যেটাকে ক্যাপিটাল ডি দিয়ে এক্সপ্রেস করা হয়। আর এই তো এটা হচ্ছে আমার ফর্মুলা। এটা হচ্ছে যে কোনো দুইটা বস্তু তার ভরের জন্য যে মানে আকর্ষণ করে আর কি। জি এর মহাকর্ষ ধ্রুবকের মানটাও একটু তোমরা মুখস্থ রাখবা, এটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। মনে রাখতে হবে এখানে ভরটি M1 ভরটি M2 ভরকে নিচের দিকে F বলে আকর্ষণ করে, আবার M2 ভরটি M1 কে নিচের দিকে একই বলে আকর্ষণ করে, দুইজনই দুজনকে আর কি আকর্ষণ করতেছে। তো এখানে বলছে যে পৃথিবী পৃষ্ঠে রাখা 1 কেজি ভরের একটি বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে যদি পৃথিবীর ভরের ব্যাসার্ধে এত হয়। তাহলে এখানে যেটা বলছে যে পৃথিবীর উপরে রাখা, তাই না, পৃথিবীর উপরে রাখা মানে এখানে একটা অবজেক্ট আছে পৃষ্ঠের উপরে রাখা, আর এটা হচ্ছে তোমার পৃথিবীর সেন্টার। তো পৃথিবীর সেন্টার থেকে ওই অবজেক্টের সেন্টারের যে দূরত্বটা, ওটাই আমার অ্যাকচুয়ালি 8টা হবে, তাই না। তো এখানে আমার একটা বস্তুর ভর হচ্ছে আমার এই যে পৃথিবীর ভর হচ্ছে আমি ধরে ক্যাপিটাল এন, যেটা হচ্ছে 6 × 10⁻24 কেজি, আর অবজেক্টের ভর হচ্ছে 1 কেজি। আর ডিস্টেন্সটা তাহলে কি রেডিয়াসটাই, পৃথিবীর রেডিয়াসটাই যে দুইটার মধ্যে ডিস্টেন্স, এই জিনিসটাকে বুঝতে পারছো তোমরা কিভাবে হলো। এই যে ফর্মুলার যে আরটা মানে বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্ব, তাহলে পৃথিবী পৃষ্ঠে যদি কোনো একটা বস্তু থাকে আর তাইলে পৃথিবী থেকে ওই বস্তুর দূরত্ব আমার কি হবে, পৃথিবীর ব্যাসার্ধই না। এটা বুঝছো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে আমার এখানে এই বস্তুটা পৃথিবীকে যেই বলে আকর্ষণ করবে, এটার মান হবে হইলো তোমার এই যে ক্যাপিটাল এম আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের স্কোয়ার। কিন্তু এখানে একটা কথা আছে, এই যে পৃথিবী মানে এটা তো ঠিক আছে, এটা কোনো ভুল নাই, এটা ঠিক আছে, এটা আমরা মহাকর্ষ বলের মধ্যেই চিন্তা করতে পারি। কিন্তু আমরা আরো স্পেসিফাই করছি, সেটা হলো যদি আমার একটা অবজেক্ট হয় যদি হয় পৃথিবী আর আরেকটা ধরো অন্য যে কোনো জিনিস, তাহলে আমরা সেটাকে আর মহাকর্ষ বল বলি না, ওটাকে তখন আমরা অভিকর্ষ বল বলি। তাহলে মহাকর্ষ বল আর অভিকর্ষ বলের মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারছো? বললাম বুঝতে পারছি। একটু বলো তো আমাকে, মহাকর্ষ বল আর অভিকর্ষ বলের মধ্যে পার্থক্যটা কি? ম্যাম, অভিকর্ষ বল হচ্ছে পৃথিবী এবং অন্য একটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ, ওটা হচ্ছে মহাকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল। আর মহাকর্ষ যে কোনো দুটি বস্তু মহাকর্ষের এটা আকর্ষণ। মধ্য ওটা হচ্ছে অভিকর্ষ, যেটা তুমি হ্যাঁ ম্যাম। অভিকর্ষ। আচ্ছা, তো এখন হচ্ছে ওইটাকে আবার ওজনও বলে, যে আমরা ধরো অভিকর্ষর প্রভাবে কোনো বস্তু মানে পৃথিবীর অভিকর্ষের প্রভাবে কোনো বস্তু যেই ত্বরণটা লাভ করে, ওইটা হচ্ছে আমরা স্মল জি দিয়ে আর কি প্রকাশ করি।
তো এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আর এই যে কোনো অভিকর্ষজ ত্বরণ, আর এই যে কোনো বস্তু যদি পৃথিবীকে আর কি মানে একটা অন্য যে কোনো বস্তু পৃথিবীর সাথে যেই বলে আকর্ষণ হয় ওইটাকে আমরা ওজনও বলতেছি। ওজন যেটা হচ্ছে এম ইন্টু জি, যে অভিকর্ষ বল যেটা, এটাই হচ্ছে ওজন, মানে ডাব্লিউ দিয়ে প্রকাশ করতেছি আমরা, যেটা হচ্ছে এমজি। ঠিক আছে, তাইলে ওজনটা কি? ওজনের যদি সংজ্ঞা দেখি যে আহ এই যে এখানেই বলছে যে মহাকর্ষ বলের বেলায় দুইটি ভরের একটি যদি পৃথিবী হয় এবং যদি ধরে নি তার বল এম, এবং পৃথিবীর উপরে এম ভরের অন্য একটি জিনিস রাখা হয়, তাহলে পৃথিবী এম ভরকে তার কেন্দ্রের দিকে এফ বলে আকর্ষণ করবে। তো ওই এফটা হচ্ছে আমরা কিন্তু একটু আগে একটা ম্যাথে এটা করছি। তাহলে আসলে এই বলটি হচ্ছে বস্তুর ওজন, মানে মেইন কথা ওজনটা কি, যে পৃথিবী কোনো বস্তুকে যেই বলে টানবে ওটাই হচ্ছে ওজন। আর ওই ওজনের মানটা হচ্ছে এম ইন্টু জি। ঠিক আছে, এইটা মানে যা ডাব্লিউ এম জি মানে যা এই যে এভাবে করে যে ফর্মুলা দিয়ে বের করছো ওইটা মানেও তাই। ওকে, আচ্ছা এখন তোমার এই স্মল জি যেটা, এইটার ভ্যালুটা কেমনে আসছে, এইটার দিয়ে তোমাদের ম্যাথ আছে, আমি এটা এখনই করাবো। যে জিটা তাইলে আমরা কেমনে বের করলাম, আমরা বের করতেছি যে জি হইতেছে তোমার আহ মানে যখন হইতেছে আর্থ মানে পৃথিবী একটা এম ভরের বস্তুকে যদি আকর্ষণ করে, ওই আকর্ষণ বলের মানটা হচ্ছে এমজি। আবার আমরা এই এফটার মান অন্যভাবে যদি ওই যে পৃথিবীর ভর, বস্তুর ভর ওইটা দিয়ে মাপি, তাইলে হচ্ছে এই জিনিসটা, রাইট? তার মানে এই দুইটা হচ্ছে সমান, তাই না? এই 1 আর 2 হচ্ছে সমান। তাহলে আমরা কি পাই? mg ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। এখান থেকে এম এম যদি কাটি তাহলে আমি এই জিটার ভ্যালু পাই, সেটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, যেখানে জি হচ্ছে আমার মহাকর্ষ ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর আর হচ্ছে আমার ওই মানে ওই পৃথিবীর ব্যাসার্ধ। তো এইটাই হচ্ছে আমার অভিকর্ষজ ত্বরণ। আর এখানে অ্যাকচুয়ালি সব মানই জানা, যেখান থেকে আমরা এটা ফিক্স পাইছি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এছাড়া কিন্তু আমরা, তোমরা জানো কিনা মানে পৃথিবী, আমরা সবাই জানার কথা পৃথিবী পুরোপুরি একটা গোল না, একটু হচ্ছে চ্যাপ্টা, মানে উপর নিচে মেরুর দিকে একটু চ্যাপ্টা হয়। তাই হচ্ছে এই যে ওজনের, তাহলে আমরা কি মানে ওজন, এই যে জি অভিকর্ষজ ত্বরণটা, জি এর মানটা তো আমার আর এর সাথে রিলেট, তাই না? তাহলে আর এখানে যে আর, আর এই পাশের যে আর, সেটা কিন্তু সেম না। তাই হচ্ছে মেরু অঞ্চলে তোমার আর একটু কম হয়, আর আর কম হলে কি অভিকর্ষ ত্বরণের মান একটু বেশি হয়, যেহেতু এটা ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আর এগুলো হচ্ছে বিষুব অঞ্চল পাশাপাশি যেটা, ওখানে হচ্ছে আবার আর এর মান একটু বেশি হয়, যে কারণে জি এর মানটা একটু কম হয়। তো তোমাদের যদি কোয়েশ্চেন আসে যে মেরু অঞ্চলে কেন অভিকর্ষজ ত্বরণের মান বেশি, তাহলে কি এক্সপ্লেইন করতে পারবা? হ্যাঁ ম্যাম, পারবো। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমার এখান থেকে আমরা যে 9.8 যে ইউজ করে জি এর ভ্যালু, এটা আসছে এখান থেকে। তো এই যে এখানে একটা এক্সাম্পল দেখো, বলছে যে তুমি দোকান থেকে 102 মিলিলিটার পানির বোতল কিনেছো, পানির ওজন কতটুকু? তাহলে আমরা জানি কি যে এমএল মানে হচ্ছে তোমার গ্রাম, মানে যত এমএল, 1 ml ইজ ইকুয়াল টু 1 গ্রাম। তো আমি যদি 102 ml পানি কিনি, তাহলে হচ্ছে 102 গ্রাম পানি কিনছি। তো এখন পানির ওজন জানতে চাইছে, তো ওজন মানে কি, W ইজ ইকুয়াল টু mg। তো আমার এমটা কি আসবে, 102 ইন্টু 10⁻³ কেজি নিয়ে নিলাম, অফকোর্স এসআই ইউনিট নিতে হবে। তো 10⁻³ ইন্টু 9.8, এটার এককে কিন্তু এটা একটা বলই, সো নিউটন। তো এখান থেকে আমরা পেলাম যে 1 নিউটন আসতেছে, এখানে দেখাচ্ছে। সো তাহলে এটা বুঝাইতেছে আমার যে 1 নিউটন বল বলতে আমরা বুঝি যে 102 মিলিলিটার বা প্রায় 0.1 কেজি পানির ওজনকে বুঝিয়ে থাকি। আচ্ছা, তাহলে 1 নিউটন বল বলতে কি বুঝায়, যে 0.1 কেজি পানির ওজনকে বুঝাইতেছে। ঠিক আছে, এখানে তেমন অবশ্য কিছু ছিল না বেশি ইম্পর্টেন্ট। এতটুকু কি বুঝতে পারছো, মানে যতটুকু বলছি? কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, এই যে লাস্ট একটা ম্যাথ হচ্ছে করাই, ছেড়ে দিতেছি। এখানে বলছে যে দেখো চিত্রের বস্তুটির ভর 80 কেজি,
এই যে বস্তু হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে আছে, আর পৃথিবীর ভর দিয়ে দিচ্ছে, পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, মহাকর্ষ ধ্রুবকের মানও দিয়ে দিচ্ছে। বলছে যে দৃশ্যপটের বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বল কত। তো এটা তো বইয়ের ম্যাথটার মতোই। কি কি দেওয়া আছে এখানে? আমাকে বস্তুর ভর দিয়ে দিচ্ছে 80 কেজি, আর পৃথিবীর ভরটা ক্যাপিটাল এম দিয়ে দেখাচ্ছি 6 × 10⁻24 কেজি, আর পৃথিবীর ব্যাসার্ধ 8 দিয়ে দিচ্ছে 6.4 × 10⁻6 মিটার, আর মহাকর্ষ ধ্রুবক হচ্ছে তোমার 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আচ্ছা, এগুলো তো আছে। তাইলে আমাকে বলছে যে দৃশ্যপটের বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বল, পৃথিবী কত বলে আকর্ষণ করবে। তো এটা তো আমি ডিরেক্ট ফর্মুলা দিয়ে ইউজ করতে পারি, এখানে কিন্তু আমি এম জি ইউজ করব না। এখানে আমাকে যেহেতু সব গিভেন আছে, আমি এটাই ইউজ করব। তো এখানে আমার সব দেওয়া আছে, জাস্ট মান বসাইতে হবে। ঠিক আছে, কোনো কনভার্সন লাগবে না। এটা আই গেস পারবা একেবারে ইজি, রাইট? এ নাম্বারটা পারবা না? ক নাম্বারটা? হ্যাঁ ম্যাম, 781.64 আসছে। বাহ, ভেরি গুড। তো 781.64 নিউটন আসতেছে, আমি লিখলাম তোমার কথা শুনে। আচ্ছা, এরপরে বলছে সেকেন্ডটা দেখো, যে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ হঠাৎ করে দ্বিগুণ হলে বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বলের কোনো পরিবর্তন হবে কি? তাহলে পৃথিবীর ভর আছে কত? পৃথিবীর ভর, আচ্ছা এখানে বলছে যে পৃথিবীর ভর, তেলে কি আমরা এটাকে গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে। সো পৃথিবীর ভর আর ব্যাসার্ধ হঠাৎ করে দ্বিগুণ হয়েছে। তো পৃথিবীর ভর, আগে ভর কি ছিল? m1। তো যদি দ্বিগুণ হয় তাহলে m2 কি হবে? 2m1। মানে হচ্ছে m1 ছিল কত তোমার 6 × 10⁻24, এখন হয়ে যাবে হচ্ছে 12 × 10⁻24 কেজি। আর ব্যাসার্ধ ছিল আগে হচ্ছে 6.4 × 10⁻6 মিটার। যদি দ্বিগুণ হয় তাহলে আমার রেডিয়াসটা হয়ে যাবে হচ্ছে তোমার 6.4 কে 2 দিয়ে গুণ করলে কত আসে? 12.8 × 10⁻6 মিটার। এইটা হয়ে যাবে আমার ব্যাসার্ধ। তাহলে আমার হচ্ছে এখন, তাহলে আমার বলটা কি আসে? বলটা হচ্ছে জি এম m/r স্কোয়ার। এই ক্ষেত্রে কত আসে দেখো তো, এফটা এই ভ্যালু গুলা বসায়। 390.82 মানে 82। আচ্ছা, 82 নিউটন। আচ্ছা, তাহলে আমার দেখতেছি কি এর আগে কত ছিল? এর আগে আসছে 781.64, এখন আসছে 390.82। তাহলে এটা ধরো f2, তাহলে তুমি f1/f2 করো তো কত আসে? 781.64। ম্যাম হাফ। f1/f2 হাফ আসে? হ্যাঁ, 1/2। f1/f2 তো 2 আসার কথা, f2/f1 হচ্ছে 1/2 আসবে। এটা এটা হচ্ছে 1/2। তাহলে বুঝলাম যে হঠাৎ যদি দ্বিগুণ করি তাহলে হচ্ছে আমার অর্ধেক হয়ে যাইতেছে আকর্ষণ বল, তাই না? তো এটা তাহলে গাণিতিক ভাবে যেহেতু বিশ্লেষণ করতে বলছে, তাই হচ্ছে এভাবে করে আর কি দেখাইতে হবে। আচ্ছা, আরেকটা মেবি কোয়েশ্চেন নিছিলাম। হ্যাঁ, এই যে এটা আরেকটা আছে। এটা কি তোমরা হোমওয়ার্ক নিবা নাকি করে দিব? টাইম আপ যদিও। ম্যাম করতে আচ্ছা, হবে না, থাক। এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা তোমরা একটা স্ক্রিনশট নাও। আর হইতেছে আরেকটা হোমওয়ার্ক দিছিলাম, এটা আমি কিন্তু এই চ্যাপ্টারই কন্টিনিউ করব। তো আমার কাছে এই শীটটা থাকবে, আমি ভুলবো না। তো আমরা জানবো যে এগুলা তোমরা সলভ করছো কিনা, আমাকে দুইটার অ্যান্সার বলবা। এটা নিছো তোমরা স্ক্রিনশট? এটা করে আমাকে হ্যাঁ অ্যান্সার জানাবা। আরেকটা হচ্ছে কোনটা জানি দিলাম, এই যে দুইটা এইটা। হোমওয়ার্ক। হ্যাঁ, তো এই দুইটা শেষ করো। আর বাকি চাপের পার্ট আছে আর শক্তির পার্ট আছে, ওইটা ইনশাল্লাহ নেক্সট ওয়েডনেসডে হয়ে যাবে। ঠিক আছে? জি আচ্ছা, ম্যাম। ঠিক আছে, তাহলে থাকো তোমরা। আল্লাহ হাফেজ।